ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ডাকসু নির্বাচন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আমার ভাই সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব বিএনপির এবং ডাকসুর সাবেক জিএস, একই সাথে সাবেক ছাত্রনেতা রয়েছেন আমাদের সাথে খায়রুল কবির খোকন। আমাদের সাথে রয়েছেন আরেকজন ডাকসুর সাবেক জিএস, স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসদ ডক্টর মুস্তাক হোসেন রয়েছেন আমাদের সাথে। তো দর্শক, আমরা কথা বলবো আজকে সারা অনুষ্ঠান জুড়ে যেটি আমরা পরিকল্পনা করেছি সেটি হচ্ছে গিয়ে ডাকসু নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট। রাত পোহালেই কিন্তু নির্বাচন। আমি মুস্তাক ভাইকে দিয়ে শুরু করবো, খোকন ভাইকে পরে আসছি। আমরা অগ্রজ এবং অনুজকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু মুস্তাক ভাই অগ্রজ এবং খোকন ভাই অনুজ, এবং তাদের মধ্যে সে ভালোবাসার হৃদ্যতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, রাত পোহালে কিন্তু যে নির্বাচনের অপেক্ষায় শুধুমাত্র যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 40,000 শিক্ষার্থী সেটা নয়, সারা দেশবাসী কিন্তু মুখ হয়ে বসে আছে। এই নির্বাচনের জয় পরাজয় নির্ধারিত হবে, এটি বড় কোনো ইস্যু নয়। ইস্যুটা হচ্ছে যে এটা গণতন্ত্রের পথেও, গণতন্ত্রের অগ্রযাত্রায় বাংলাদেশ যে যাচ্ছে তার একটা ধারাবাহিকতা রক্ষা হবে, এবং সে নির্বাচনের মধ্যে দিয়ে হয়তোবা আমরা মিনি পার্লামেন্ট খ্যাত যে ডাকসু, সে ডাকসুর যোগ্য নেতৃত্ব আমরা পাবো। নেতৃত্বের মধ্যে দিয়ে যে আগামী জাতীয় নির্বাচন যেটি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার যে কথা আমরা ইতিমধ্যেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, তার দিকে আমরা ধাবিত হব। এখন যে প্রশ্ন হচ্ছে যে আপনি ডাকসুতে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, আছেন এখনও, সেভাবে অ্যাক্টিভলি না থাকলেও কিন্তু আপনার রাজনীতির অন্তঃপ্রাণ আপনি। এই যে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে সব দলগুলি কমিটমেন্ট করেছে, গেস্ট রুম কালচারের কথা বলেছে, আমরা সেখানে দেখেছি যে কীভাবে হলের সিট দখল, চর দখলের মতো অবস্থা, সেটা সবাই বলেছে যে এই অবস্থা থাকবে না। আপনি সেই ডাকসু এবং যে ডাকসু আগামীতে আসছে, এই দুই ডাকসুকে বিশ্লেষণ করে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? জি, ধন্যবাদ আপনাকে আমাদের আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সহ আলোচক খায়রুল কবির খোকন, আমাদের সহযোদ্ধা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একসাথে আমরা কাজ করেছি, তাকেও অভিনন্দন আপনার অনুষ্ঠানে। ডাকসুর আমাদের সময় ডাকসুটা ছিল যে একটা আন্দোলন পরিণতির দিকে যাক, আমরা আন্দোলনের মধ্যে ছিলাম এবং আমরা যতগুলো সংগঠন একত্র হওয়া সম্ভব একসাথে প্যানেল দিয়েছিলাম। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল ছিল। এই দুটো প্যানেলই মূলত কাজ করেছে, অন্য দু একটা প্যানেল হয়তো ছিল। আর এখনকার যে ডাকসু হয়েছে একটা গণ অভ্যুত্থানের পরবর্তীতে ডাকসু নির্বাচন, প্রেক্ষাপটের ভিন্নতা আছে। তখন আমাদের সামনে লক্ষ্য ছিল কীভাবে স্বৈরাচারকে আমরা হটাবো, আমাদের ছাত্রদের ঐক্য ধরে রাখবো, আরও বড় ঐক্য করব। আর এখনকার ডাকসু হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তীতে যেই আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানটা হয়েছে, ছাত্র সমাজের চাওয়া, দেশবাসীর চাওয়া, এবং ভবিষ্যতে যেন আবার এরকম গণ অভ্যুত্থান বারবার করতে না হয়, সেই স্বৈরাচার যেন ফিরে না আসে, বৈষম্য মানুষের কমে যায়, সেটা কিভাবে ছাত্র সমাজ ভূমিকা পালন করতে পারে, এবং তার চেয়েও মানে আরও তাদের নিজস্ব যে অঙ্গন, শিক্ষাঙ্গনের পরিবেশ, যেটা আপনি কিছুটা বলেছেন যে হলগুলোতে একটা নারকীয় পরিবেশ সৃষ্টি হয়েছিল। দুঃখজনকভাবে 90-এর গণ অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসলেও ডাকসু নির্বাচন হয়নি, এবং জবাবদিহিতাহীন পরিবেশের কারণে আমি বলবো যে জবরদখলের শুরু হয়েছে। বিশেষ করে গত কয়েকটি বছর বিষয়ে একেবারেই মানে অসহনীয় পরিবেশ ছিল। কোনো ছাত্র সংগঠন তারা হয়তো মধুর ক্যান্টিনে দু একটা মিছিল করতে পেরেছে, কিন্তু তার হলে তারা কখনোই করতে পারেনি। আজকে যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করার কথা বলা হচ্ছে, আসলে হলে তো দীর্ঘদিন ধরেই কোনো ছাত্র সংগঠন কাজ করতে পারেনি। ক্ষমতাসীন দলের তারা তাদের অত্যাচার, টর্চার কেন্দ্র করেছিল, এবং তাদের নেতানেত্রীদের জয়গান গাওয়াবার জন্যে ছাত্রদেরকে নিয়ে যাওয়া হতো। কোনো রাজনৈতিক তৎপরতাকে বলে না, এবং রাজনৈতিক কর্মকাণ্ড বলে না। ফলে একটা বিভীষিকার মধ্য দিয়ে ছাত্রদের পার করতে হয়েছে। সে যাই হোক, আমি আশা করি যে এই ডাকসু নির্বাচনে একটা স্বতঃস্ফূর্ততা দেখছি আমি। এবং অনেকেই প্রার্থী হয়েছেন, তারা ডাকসু নির্বাচনের স্বাদটাকে বুঝতে চান, অভিজ্ঞতা নিতে চান। আবারই ভয়ও আছে, আবার কবে নির্বাচন হয় বলা যাচ্ছে না, কাজে একটা নির্বাচনটা কীভাবে করা হয় এই অভিজ্ঞতা নিতে চাচ্ছে। খুবই স্বতঃস্ফূর্ততা আছে, এবং কেউই বলতে পারছে না কে জয়লাভ করবে বা কে পরাজিত হবে বা কে কী করবে। এটাকে আমার মনে হয় সবাই একটা স্পোর্টস বা ক্রীড়া প্রতিযোগিতামূলক মনোভাব নিচ্ছে, যেভাবে আমরা স্পোর্টসে দেখি। আমার মনে হয় যে এটাও আমাদেরকে মানে ভবিষ্যৎ এখানে যারা জয়লাভ করবে তারা জাতীয় নির্বাচনে জয়লাভ করে বিষয়টা এইভাবে সরলীকৃতভাবে না দেখে এই নির্বাচনটা কিভাবে ছাত্ররা পরস্পরকে সহ অবস্থান করে করছে সেটা একটা শিক্ষা হবে জাতীয় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে। এবং এখানকার যে ছাত্রদের প্রবণতাটা আমরা দেখব, এই প্রবণতাটা যদি আমাদের জাতীয় পর্যায়ে যারা নীতি নির্ধারক এখন আছেন এবং ভবিষ্যতে হবেন,
তারা এখান থেকে অনেক কিছুই পাবেন, যে এইভাবে আমাদেরকে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার। তরুণ প্রজন্মের ভাবনাটা আরও সুস্পষ্টভাবে জানা যাবে। ইতিমধ্যেই তাদের যে নির্বাচনী প্রচারণা, তার মধ্যে কিন্তু আমরা অনেক কিছু দেখছি, তারা কি চাচ্ছেন, কি ভাষায় তারা কথা বলছেন, সেগুলো বৃহৎ আকারে জাতীয় পর্যায়ে এটার ব্যাখ্যাটা কি, সেটা আমার মনে হয় এই ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে আসবে। আমি মনে করি যে এইবারে ডাকসু নির্বাচন অবশ্যই শিক্ষণীয় হবে, এটার আকার দিয়ে, এটার পদ্ধতি দিয়ে এবং এটার মর্মবাণী দিয়ে। আমি আগামীকালের জন্য আশায় সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করবো ডাকসু নির্বাচন কি হচ্ছে। এবং আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে মোস্তাক ভাই, সেটা হচ্ছে যে এই নির্বাচন মানে এটি নয় যে আমাদের জাতীয় নির্বাচনে কি ফলাফল হবে, আমরা ভবিষ্যৎ রাজনীতিতে কারা ক্ষমতা আসবে। এই নির্বাচন হচ্ছে আমাদের গণতান্ত্রিক যে সূতিকাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় জায়গায়, সে জায়গায় একটা সূচনা শুরু হয়ে গেলো যে 5ই আগস্ট পরবর্তীতে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরবর্তীতে একটি সূচনা শুরু হলো। আপনারা গতকালকে একটি অনুষ্ঠানে ছিলেন এবং আপনি ছিলেন, মান্না ভাই ছিলেন, অনেকেই ছিলেন। সেখানে আপনারা বলছেন ডাকসুর ভবিষ্যৎ নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের গৌরব ফেরাতে হবে, এবং সেটি কথা বলতে গিয়ে আপনি গেস্ট রুম কালচারের কথা বলেছেন, অত্যাচারের কথা বলেছেন, পরীক্ষা আছে কি পরীক্ষা নেই সেগুলো নয়। আমরা গত 15 বছর দেখেছি যে শিক্ষার্থীদেরকে কিভাবে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হতো, হলের রুম কীভাবে দখল করা হতো, কিভাবে গেস্ট রুমের মধ্যে পিটানো হতো। আমরা তো ফাদ আব্রাকেও দেখছি বুয়েটের মধ্যে। সেই জায়গাটা যদি একটুখানি এই ডাকসুর ভবিষ্যৎ নেতৃবৃন্দের জন্য যারা আসবেন তাদের জন্য যদি একটু মোটা দাগে আপনি উল্লেখ করেন। নিশ্চয়ই। আসলে ডাকসু নির্বাচনটা যখন থেকে চালু হয় সে ব্রিটিশ আমলে, তখন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন নাম ছিল, যেহেতু ভিপিজিএস বা এইভাবে সরাসরি ভোটে হতো না, হল ভিত্তিক পালাক্রমে তারা ভিপিজিএস হতো, হলের সরাসরি নির্বাচন হতো। এটা হচ্ছে পাঠ্যসূচির বাইরে যে সামাজিকতাটা, সমাজবদ্ধ মানুষ হিসেবে কীভাবে গড়ে উঠতে পারে ছাত্ররা, তাদের মধ্যে নেতৃত্ব গুণাবলী কীভাবে বিকশিত হতে পারে, তারা সাংস্কৃতিক কাজ কীভাবে করতে পারে, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো, সমাজসেবামূলক তা মনোভাব কীভাবে হতে পারে, এইটার একটা প্রশিক্ষণ বা অনুশীলনের জন্যই কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলো চালু হয়েছিল সেই সময়। সেটা এবং যখন আবার এই শিক্ষা থেকে যখন জাতীয় দুর্যোগ চলে আসে, বছরে বছরে তো সেটা হয় না, 52 সালে ভাষা আন্দোলনের সময় একবার হয়, তখন ডাকসু সামনে আসেনি, ছাত্র সংগঠনগুলো মিলে করেছে। 65 শিক্ষা আন্দোলনে অবশ্যই ডাকসু নেতৃত্ব দিয়েছে, 69 গণঅভ্যুত্থানে ডাকসু নেতৃত্ব দিয়েছে। তো এবং স্বাধীনতার পরে তো আমরা দেখেছি যে যদিও নির্বাচনটা অনিয়মিত হয়ে পড়েছে, ছাত্ররা আন্দোলন করেছে। তো এই জাতীয় দুর্যোগময় মুহূর্তে যখন রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে না শাসকদের অত্যাচার নির্যাতনের কারণে, তখন ওই কৃষকের সন্তান, শ্রমিকের সন্তান, মধ্যবিত্তের সন্তান, চাকরিজীবীর সন্তান হিসেবে ছাত্ররা তাদের বাবা মায়ের না বলা কথাটা বলার তাগিদ অনুভব করেছে। যে ভাষার প্রশ্ন বলুন, স্বাধিকারের প্রশ্ন বলুন, স্বাধীনতার প্রশ্ন বলুন, তারা গর্জে উঠেছে। এটা ডাকসুর স্বাভাবিক কার্যক্রমের মধ্যে পড়ে না, কিন্তু ডাকসু বা ছাত্র সংসদ অনুশীলন করতে গিয়ে তারা সমাজবদ্ধ হওয়ার যে শিক্ষাটা পায়, সেখান থেকে সে দায়িত্ববোধ থেকে সেটা করে। এবং সেইটা আমরা স্বাধীনতার পরে নিয়মিত ডাকসু নির্বাচন হয়নি, অনেক সময় ক্যাম্পাসে গোলযোগ হয়েছে, বিভিন্ন ক্ষমতাসীন গোষ্ঠী গোলাগুলি, মারামারি, হত্যাকাণ্ড এগুলো হয়েছে, বিশৃঙ্খলা হয়েছে। এবং আপনি যেটা বললেন যে লেখাপড়া নষ্ট করা, ছাত্র রাজনীতি ছিল জ্ঞান অর্জনের একটা পরিপূরক জায়গা, সম্পূরক জায়গা। আমরা দেখেছি ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করতো একটা ছাত্র বা ছাত্রীকে নিজের দলে আসার জন্য, বক্তব্য ভিত্তিক, যে কেন তুমি আমার দল করবা না, কেন তুমি সমাজতন্ত্র না বলে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলছো, এর সাথে ওই সমাজতন্ত্রের পার্থক্য কী, জাতীয়তাবাদী আন্দোলন কিভাবে আমাদের এগিয়ে নিয়ে যাবে। এগুলো কিন্তু এই রকমের যারা ছাত্রনেতা ছিলেন তাদের এইসব বিষয়ে জ্ঞানার্জন করতে হতো, বই পড়ে বা সিনিয়রদের কাছ থেকে জেনে এইভাবে মানুষকে কনভিন্স করে তার সপক্ষে আনা হতো। এটা একটা জ্ঞানের প্রতিযোগিতা ছিল। এবং আপনি দেখেন যে সিট সংকট আগেও ছিল, আগে নেতারা যে খায়রুল কবির খোকন, মোহসিন আলী ছিল, আমাদের নেতারা ছিল, তারা তাদের রুমে নিজেরা ফ্লোরিং করে অন্য ছাত্রদেরকে তারা বেডে দিয়ে তারা এই আত্মত্যাগের উদাহরণ সৃষ্টি করে দলে টানত। আর এখন তো উল্টোটা, নিজেরা 3-4টা রুম দখল করে একজন নেতা একটা ড্রয়িং রুম, একটা গেস্ট রুম, আর সাধারণ ছাত্রদেরকে কর্তৃপক্ষের যে রিডিং রুম, হল রুম, সেখানে একেবারে গোডাউনের মতো ছাত্রদের ভর্তি করেছে। একেবারে উল্টো চিত্র। আগে আমরা নিজেরা আত্মত্যাগ করে উদাহরণ সৃষ্টি করে জ্ঞানের প্রতিযোগিতা করে আমরা দলে টানতাম, আর এরপর অত্যাচার করে তাদের লেখাপড়া নষ্ট করে এবং লেখাপড়ার যে জ্ঞানটা সেই পথটা রুদ্ধ করে এবং কষ্ট দিয়ে তারা বাধ্য করে তারা দলে আনার চেষ্টা করেছে। পুরোটা এইটা যেন আবার পুনরুজ্জীবন ঘটে। আগেকার যে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে ছাত্র রাজনীতি করতাম, নিজেরা কষ্ট করে একটা সাধারণ ছাত্রকে আমরা আরাম দেওয়ার চেষ্টা করতাম, সেই যে পুনরুজ্জীবন,
সে যে ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেইটা ফেরত আনার কথা আমরা বলেছি গতকাল ডাকসুর বটতলায়, যে সেই ধরে একজন ছাত্র নেতাকে যেন মানুষ ভরসার জায়গা পায়, ছাত্র নেতাকে মানুষ যেন ভালোবাসে, এবং তাকে জোর করে প্রোটোকলের নামে ব্যবহার করা হবে না, কিন্তু তারা ভালোবেসেই আসবে। যে মান্না ভাইয়ের বক্তৃতা শুনতে বহু দূর দূর থেকে আসতো, তার সেই বক্তব্য বা খোকনের বক্তব্য শুনতে আসতো, আমার কথা শুনতে আসতো। সেইটা যে স্বতঃস্ফূর্ততা ফিরিয়ে আনবার জন্য আমরা বলেছি গতকাল ডাকসুর বটতলায়, সেইটা জাগরণ যেন ঘটে, এবং আমরা আশাবাদী যে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ছাত্র এগিয়ে আসছে, নির্ভয়ে তাদের মতামতটা বলছে, সেই আগে হয়তো এগুলো কথাবার্তা বলে অনেক সময় মারামারি হয়ে যেত, একজন শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতো, এখন হাসি মুখে মেনে নিচ্ছে। এবং আমরা আশা করি নির্বাচনের পরেও যেন এইভাবে তারা সমালোচনা সহ্য করতে পারে, হাসি মুখে মেনে নেয় এবং পরস্পর সহায়তা করে। এবং ছাত্রনেতারা হবে ত্যাগের প্রতীক, ছাত্রনেতারা হবে জ্ঞানের প্রতীক, নির্যাতনের প্রতীক না, সেই আহ্বান জানিয়েছি গতকাল আমরা। জি, নিশ্চয়ই। এখন ভাই, আপনারা যখন নির্বাচন করেন সে সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমান খোকন পরিষদ যেটি হলো, এবং আমার মনে আছে সে সময়ে সেই নির্বাচনে আপনারা পূর্ণ পেলেন, জয়লাভ। আমার কাছে মনে হয় জগন্নাথ হল বা অন্যান্য দু একটি হলে যারা অন্য মতের নির্বাচন করেছে তাদের ভিপি বা জিএস হওয়া ছাড়া বাকি সবগুলো জায়গায় কিন্তু আমি দেখেছি যে আপনাদের সমর্থিত প্যানেলের সবাই জয়লাভ করেছে, আমরাও সেখানে ভোট দিচ্ছি। আমার একটা দুঃখবোধ ছিল যে আমার ইচ্ছা ছিল যে পরবর্তী ডাকসু নির্বাচন যদি হতো, যেটি হওয়ার কথা ছিল, সেখানে আমার চেষ্টা থাকতো যে আমিও যদি সুযোগ পেতাম সে নির্বাচন করবার। যাই হোক, আমার সেই দুঃখবোধটা থেকেই গেল। এখন যে বিষয়টি আমরা বুঝলাম, ডক্টর মোস্তাক হোসেন ভাই যেটি বলল, যে নির্যাতনের কারখানা বানিয়ে ফেলেছিল গত 15, 14, 15, 16 বছর। এবং আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্র নেতারা গত সময়ে তারা উঠেই কিন্তু বের হয়েই কিন্তু প্রাডো গাড়িতে উঠতো। হলের প্রভোস্ট হল থেকে বেরিয়ে হেঁটে রিক্সা করে বাসায় ফিরতেন, আর যে ছাত্রনেতাদের সাথে মিটিং করতেন হলের মধ্যে, সেই ছাত্রনেতারা কিন্তু প্রাডো গাড়ি, বড় বড় জিপ গাড়িতে করে তারা কিন্তু তাদের এই হলের মিটিং শেষ করে যেতেন বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংক্রান্ত মিটিং শেষ করে যেতেন। আপনি এই ভবিষ্যৎ ডাকসুকে কীভাবে দেখতে চান? এই যে নির্যাতন হয়েছে সে নির্যাতন, নাকি না ভবিষ্যৎ ডাকসুকে যেটি মোস্তাক ভাই বললেন জ্ঞান চর্চার একটা আমাদের প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান? ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমার আমন্ত্রণ করার জন্যে। আমার শ্রদ্ধেয় অগ্রজ ডক্টর মোস্তাক ভাই, উপস্থিত সম্মানিত সঞ্চালক, সম্মানিত দর্শক শ্রোতা, আমি যেটা দেখতে চাই যে আমাদের সময় যখন আমরা ডাকসুতে নির্বাচিত হয়েছিলাম, তারপরে কিন্তু আমাদের যে পরিস্থিতি পরিবেশ আমাদের যে ছিল, আমাদের যে পূর্বসূরির কাছ থেকে আমরা যে অভিজ্ঞতা তারা আমরা নিয়েছিলাম, আমরা দেখেছিলাম, আমরা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর থেকেই আমরা দেখেছি, আমাদের মোস্তাক ভাইকে দেখেছি, মান্না ভাইকে দেখেছি, আমাদের আক্তার ভাই, ওরা যারা তখন ডাকসুতে ছিলেন তখন ছিল তারা ছিল মডেল, এবং তাদের বক্তব্য শোনার জন্য অনেক সময় ক্লাস মিস করে বক্তৃতা শুনতাম, আমাদের মান্না ভাইয়ের বক্তৃতা শুনতাম। যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন তাদের যে উনি যে কথাটি বললেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে বলা হয় সেকেন্ড পার্লামেন্ট, মিলি পার্লামেন্ট, এবং এটা আন্দোলনের শ্রুতিকাগার, পাদপীঠ। ওখান থেকে সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধেই আমাদের আন্দোলন সংগ্রাম হয়েছে। সেই 52 আন্দোলন সেভাবে না থাকলেও 62 থেকে পরবর্তীতে 69-এর গণ-অভ্যুত্থান, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ, সর্বশেষ 90-এর সফল ছাত্র গণ-অভ্যুত্থান, তারপরে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ-অভ্যুত্থান হলো, তার সবই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। এবং সেখানে ওই ডাকসুর এবং আমাদের যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা যে সকল অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্বিদ্ধ ছিল, কিন্তু দীর্ঘ 16 বছরের যে আমরা দেখেছি যে একটি ফ্যাসিস্ট সরকার, একটি অবৈধ অসাংবিধানিক সরকার, একটি মাফিয়া সরকার, দানবীয় সরকার, বিনা ভোটে নির্বাচিত হয়ে প্রশাসনযন্ত্র ব্যবহার করে তারা যেভাবে শিক্ষাঙ্গনকে দলীয়করণ করা হয়েছিল, যেভাবে তারা তাদেরকে তাদের ব্যক্তিগত বাহিনীর যে সরকারি ছাত্র সংগঠন, যে ছাত্রলীগ নামক যে সংগঠনটিকে ইতোপূর্বে নিষিদ্ধ ঘোষণা হয়েছে, সেই ছাত্রলীগের যে কর্মকাণ্ডগুলো দেখেছি, সেই কর্মকাণ্ডের মধ্যে তারা ছাত্রলীগের যে ইতিহাস ছিল, সেই ইতিহাসকে সব ম্লান করে দিয়েছে। তারাও ডাকসু নির্বাচনে 73-তে ডাকসুর ব্যালট বক্স দেওয়ার ঘটনা আমরা জানি, যে কলঙ্কজনক অধ্যায় তারা সৃষ্টি করেছিল। সেই ডাকসু নির্বাচন 73-এর ডাকসু নির্বাচন তো হতে হয়নি, এটা আমরা সবাই জানি। তো সেই ছাত্র সংগঠনটি তারা দীর্ঘ 29 বছর পরে ডাকসু হলো, যে ডাকসু আমরা 90-এ হয়েছিলাম 6 জুন,
আমি আমার আলম আমরা আমরাও জানেন যে আমরা ওই 16টি হলের মধ্যে 18টি মানে 16টি হলের মধ্যে 14টি হলে আমরা শুধু ওই জগন্নাথ হল আর হলো আমাদের জহুরুল হল ছাড়া সবগুলি হলে আমরা সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসনই পেয়েছিলাম হলগুলিতে, এবং ডাকসুতে আমরা 21টি পদের মধ্যে সবগুলিতে আমরা সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন বিজয়ী হয়েছিলাম। তার আগে উনি ছিলেন তখন সংগ্রাম পরিষদ বিজয়ী হয়েছিল, আমি সেদিন দুটি রিপন প্যানেলে জিজ্ঞেস করেছিলাম, তারাও সেদিন পুনঃ বিজয়ী হয়েছিলেন, এটা আমরা তাদেরকে অভিনন্দন জানিয়েছিলাম। কিছু ওখানে অনাকাঙ্ক্ষিত অপ্রীতির কিছু ঘটনাও ঘটেছিল, কিন্তু পরবর্তীতে আমাদের মধ্যে তারাই আমাদেরকে দেয় পরবর্তী ডাকসু দায়িত্ব মানে অব্যাহত রাখার জন্য তাদের কাছ থেকে আমরা দায়িত্ব অফিসিয়ালি আমরা গ্রহণ করেছিলাম। সেটা আমাদের একটা সৌহার্দ্য সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়া সেই ডাকসু নির্বাচন 29 বছর পরে হলো, যেটা 1 বছর অন্তর হওয়ার কথা। সেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। আমরা 8 বছর ছিলাম না, 1990-এর 6 জুন নির্বাচিত হওয়ার পর অনিবার্য কারণে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নেওয়ার পরেও বিভিন্ন ছাত্র সংগঠন, সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন টানাপোড়েনের কারণে স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় দলীয় সংকীর্ণতার উদ্যোগ আমরা উঠতে পারি নাই, আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই, যার কারণে নির্বাচনগুলি হতে পারে নাই। সেটা হয়েছিল 29 বছর পর। কিন্তু আমরা বিষয় যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম মহান স্বাধীনতার ঘোষক, উনি কিন্তু 79 ডাকসু নির্বাচন হয়েছিল, 80 হয়েছে, 81, 82-তে হয়েছে, এবং সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যেও আমরা 3টি নির্বাচন হয়েছিল, 3টি তো না, দুটি 82-তে হয়নি, মানে যেটা হয়েছিল যেটা আমার আগের বার যেটা 89 এবং 90-তে। তো সেই নির্বাচন হয়েছিল ওর আমলে। কিন্তু আমাদের গণতান্ত্রিক সরকার আমলে সেখানে 29 বছর পেরিয়ে গেছে। সেটা আমাদের ছাত্রদের যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানে ডাকসুর দিকে তাকিয়ে থাকে পুরো বাংলাদেশ, যেহেতু আগামীকালকে রাত পোহালি ইলেকশন, ওটার যে সারা বাংলাদেশে মানে একটা মানে আগামী জাতীয় নির্বাচনের প্রাক্কালে এই ডাকসু নির্বাচনটা অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাকিয়ে আছে সারা দেশ, মানে ছাত্র সমাজ, যে এটার উপর জাতীয় নির্বাচনও হয়তো একটা ইতিবাচক মানে একটা প্রভাব পড়বে। তো সেই নির্বাচনটি না হওয়ার কারণে ছাত্রদের যে তাদের যে মৌলিক যে বিষয়গুলো ছিল, ছাত্র শিক্ষার্থীদের তাদের যে শিক্ষার উপকরণ শুধু না, মানে তাদের নেতৃত্ব বেরিয়ে মানে সৃজনশীল নেতৃত্ব বেরিয়ে আসার জন্য যে একটা কারখানা ছিল, যে ডাকসু সংসদ থেকে তারাই জাতীয় নেতৃত্ব, দেশ পরিচালনা আগামী দিনে তারাই দেশ পরিচালনার দায়িত্বে যাবে এবং রাজনীতিতেও যাবে, তারা নির্বাহী ইয়াতেও যাবে দেশ পরিচালনা, এবং তারা একটি অতীতে তাই দেখেছি এখন ডাকসু নেতৃত্ব, কিন্তু সেটা কিন্তু হয়নি। এবং সাহিত্য মানে আবার রাজনীতির বাইরেও যে যেটা বলেন আর কি, যে আমাদের যে ছিল ওই যে সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ক্রিয়া, খেলাধুলা, সেগুলো থেকে বঞ্চিত হয়েছে এবং ছাত্রদের যে তাদের যে স্বাভাবিক জীবনযাপন যেটা সেটাও ব্যাহত হয়েছে, চরমভাবে হয়েছে। সেটা হয়েছে তারা হলগুলিতে, কিন্তু মানে দেখা গেছে যে সরকারি ছাত্র সংগঠন, এই দানবীয় সংগঠনই ছাত্রলীগ, তারা গায়ের জোরে পেশি শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে তারা সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করেছে। সেখানে প্রশাসন যন্ত্র তাদের ছিল হাতের পুতুল। সেখানে কিন্তু প্রভোস্ট বলেন, ভাইস চ্যান্সেলর বলেন, প্রভাইজান, তারা কিন্তু সেখানে কোনো নিয়ন্ত্রণ ছিল না, তারা যা বলতো তাই হতো। সেখানে অপহরণ বাণিজ্য থেকে শুরু করে ব্যবসায়ীদেরকে ধরে এনে সেখানে পণ আদায় করা, এবং আমাদের গেস্ট মানে গণরুম, গেস্ট রুমে যে মানে শারীরিক নির্যাতনের যে ইয়া ছিল, বড় ভাই কালচার, যে তাদের সালাম না দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো, জোর জবস্তি করে তাদেরকে মিছিল মিটিংয়ে নেওয়া হতো, সেগুলো আমরা দেখেছি কীভাবে করেছে। এবং সিট বাণিজ্য তো দেখেছি আমরা, নট অনলি ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য নয়, ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখেছি প্রশ্নপত্র ফাঁসের সাথেও ছাত্রলীগ সম্পৃক্ত ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কিছু অভিযোগ করতে হবে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা উনি ডাকসুতে উনি ছিলেন অনেকদিন, আমরাও ছিলাম বেশ কিছুদিন, কিন্তু সেই ডাকসুতে কিন্তু আমরা কোনো ভর্তি আমাদের চিন্তাও করতে পারি নাই যে আমাদের মেধার বাইরে কোনো তদবির করে রিকোয়েস্ট করে ভর্তি করা যায়। সেখানে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্রলীগ তারা প্রশাসনের সম্পর্ক করে তারা অবৈধভাবে তারা ভর্তি করে, তাদের ভর্তি ক্যান্সেল হয়েছে পরবর্তীতে। এটা কিন্তু খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ম্লান হয়েছে। সেখানে কিন্তু একজন বিশিষ্ট কবি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে ডাকাতের গ্রাম বলে অভিহিত করেছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এত ঐতিহ্য ধারণ করেছে। এবং সেখানে 90-এর আন্দোলনে আমরা সর্বদলীয় ছাত্রৈক্য আমরা গঠন করেছিলাম, যে আমাদের জিহাদের লাশকে সামনে রেখে 10ই অক্টোবর, আগামী মাসের 10 অক্টোবর আমাদের সেই সচিবালয় ঘেরাও কর্মসূচির লাশকে তাকে পুলিশ গুলিতে নিহত হওয়ার পর আমরা
সাতবাড়িমালা থেকে নিয়ে আসছিল ঢাকা মেডিকেল কলেজ ইমার্জেন্সিতে, সেখান থেকে তার লাশ নিয়ে আসছিলাম নাজিরউদ্দিন জিয়াদ, যে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে এসেছিল। তা তার লাশকে সামনে রেখে কিন্তু সেদিন আমাদের এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন আমরা কিন্তু সেদিন আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। তার আগে অনেক চেষ্টা করেছেন, ওনার রিলে রেসের মধ্যে আমাদের হাতে ধরে দিয়ে গেছেন, কিন্তু আমরা সেই ধারাবাহিকতায় কিন্তু ওই 10ই অক্টোবরে তাৎক্ষণিকভাবে আমাদের তার লাশকে সামনে রেখে আমাদের ডাকসু বিপি আমানুল আমার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। আমরা সেদিন শেখ হাসিনা এসেছিলেন, আসার পরে সে দলীয় বক্তব্য বিধির বক্তব্য তাকে এখানে তিরস্কার করে বের করে দেওয়া হয়েছিল, অপমান করে বের করে দেওয়া হয়েছিল, মানে আমাদের ছাত্র সমাজই করেছিল। তারপরে আমরা ডাকসু ভবনে বসে ডাকসুর নেতৃত্বে তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্য, আমাদের ডাকসু মানে 23টি সংগঠন, আমরা সেই দিন একটি ইস্যুতে যে সামরিক জান্তা স্বৈরাচারের এরশাদ বিরোধী আন্দোলন, আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই মঞ্চে দাঁড়িয়ে আমরা আন্দোলন করবো। আমরা যেমন 7 দল 5 দল 15 দল তারা যুগপৎ আন্দোলন করেছে, তারা এক মঞ্চে আসতে পারে না, কিন্তু আমরা কিন্তু একই মঞ্চে এসে মানে আমরা একসাথে আমরা তখন বলছি যতক্ষণ পর্যন্ত না এই স্বৈরাচার সামরিক জান্তা এরশাদের পতন না হবে, গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, ততক্ষণ আমরা রাজপথ থেকে ফিরে যাব না। সেই আন্দোলনের ছাত্র সমাজের উপরে আস্থা রেখে কিন্তু আমাদেরকে যে নির্বাচিত করেছিল, ভোটে নির্বাচিত করার কারণে আমরা কিন্তু সে তার এই প্রতিশ্রুতি যেটা দিয়েছিল, অঙ্গীকার যেটা করেছিলাম, সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছিলাম, যার কারণে আমাদেরকে কিন্তু সেটা করে আমরা 6 তারিখে চূড়ান্ত পতন হয় এবং দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়। সেটা কিন্তু আমাদের 3 জোলের রূপরেখা আমরা বাস্তবায়ন করতে পারি না, ছাত্র সমাজের 10 দফা বাস্তবায়ন করতে পারি না, এটা আমাদের কিছুটা ব্যর্থতা আছে। এটা জাতীয় রাজনীতির কারণে ওই যে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, সে এই যে আমাদের ঐতিহাসিক যে একটা নির্বাচন হয়েছিল 91-এ শাহাবুদ্দিন সরকারের অধীনে, শাহাবুদ্দিন সাহেবের অধীনে, সেই নির্বাচন ছিল একটা মানে আন্তর্জাতিক মানসম্পন্ন একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছিল, সবাই প্রশ্নটা করেছিল। সেই নির্বাচনে বছর সূক্ষ্ম কারচুপি হয়েছে, এক মুহূর্ত শান্তি থাকতে দিব না, এই কথা বলে জাতীয় রাজনীতিতে যে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছিল সেটা কিন্তু মানে ব্যাহত হয়েছিল। কিন্তু এবার নিশ্চয়ই খবর ভাই, আমরা অনেক বিশ্লেষণ আপনার কাছে শুনবার চেষ্টা করবো। প্রিয় দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আমরা আমাদের অতিথি ডক্টর মোশতাক হোসেন ভাইকে শুনেই আমরা ওনাকে বিদায় দিব না, অন্য একটা আনুষ্ঠানিকতা আছে। প্রিয় দর্শক, আমরা ইস্পানী মির্জাপুর শিবরাতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। আমাদের সাথে আজকে ডাকসু এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে রয়েছেন সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন, যিনি ডাকসুর সাবেক জিএস ছিলেন, সাবেক ছাত্রনেতা ছিলেন, সর্বদলীয় ছাত্র ঐক্যের যে নেতৃত্ব ছিল স্বৈরাচার বিরোধী আন্দোলনের, সেই নেতৃত্বে তিনি সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। আরেকজন যোদ্ধা আমাদের সাথে ডক্টর মোশতাক হোসেন, যার কথা বলছিলাম, সাবেক জিএস ডাকসুর এবং স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাসুদে, তিনিও থাকবেন আমাদের সাথে। আমরা অল্প একটা সময়ের বিরতির মধ্যেই অল্প সময় পরে আপনাদের কাছে ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শিবরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমরা ডাকসু প্রসঙ্গে নিয়ে কথা বলছিলাম, আমাদের শিরোনাম ছিল ডাকসু নির্বাচন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আমরা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনায় ফিরে আসছি। ইস্পানী মির্জাপুর শিবরাত্রির আজকে যে অতিথিরা রয়েছেন, বিএনপি যুগ্ম মহাসচিব সাবেক সংসদ সদস্য ডাকসু সাবেক জিএস জনাব খায়রুল কবির খোকন রয়েছেন আমাদের সাথে, ডাকসু সাবেক জিএস এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সাবেক জিএস ডক্টর মোশতাক হোসেন, রাজনৈতিক বিশ্লেষক এবং জাসদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশতাক ভাই। আপনাকে দিয়ে আমি আলোচনাটা করতে চাই। আমরা খুবই দুঃখবোধ আমাদের যে একজন দেশের যে সমাজচিন্তক, রাষ্ট্রচিন্তক বদরুদ্দীন ওমর স্যার মারা গিয়েছেন এবং তার মৃত্যুতে শোক জানিয়েছি আমরা, আপনারাও শোকাহত। কিন্তু সদ্যপ্রয়াত লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি, তিনি কতগুলি বিষয়কে একেবারে রিমার্কেবল করে গিয়েছেন এবং সেটি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটিকে আমলে নিয়ে সেটি তাদের বিচার বিবেচনায় বিশ্লেষণ করবার চেষ্টা করছেন। আমি জনাব বদরুদ্দীন ওমর সাহেবের যে তিনি তার উক্তিগুলি তিনি দিয়ে গেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশ্যে 6 পৃষ্ঠা, সেখানে কিছু আপনাকে পড়ে শুনে তারপর আপনি যদি বিশ্লেষণ করেন। তিনি যেটা বলেছেন, শুধু নির্বাচনের কারচুপি নয়, রাজনৈতিক প্রতিপক্ষের উপর নিষ্ঠুর দমন চালিয়েছেন শেখ হাসিনা। কোনো রাজনৈতিক দল যাতে কার্যকরভাবে নড়াচড়া করতে না পারে তার জন্য নির্যাতন করা হয়েছে, প্রচুর মানুষকে গ্রেফতার করা হয়েছে, বছরের পর বছর আটক রাখা হয়েছে, বিনা কারণে ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, আয়নাঘরের নামে টর্চার সেল তৈরি করা হয়েছে, যেটা শেখ মুজিবের আমলেও ছিল না। মোটা দাগে যিনি এটা বলেছেন, শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন, শেখ হাসিনা শুধু হত্যা করতেন না, নির্যাতনও করতেন এবং একই সাথে এটিতে তিনি বিকৃত একটি আনন্দ পেতেন। আপনি বদরুদ্দীন ওমর তিনি নেই, তার আজকে তার দাফন সম্পন্ন হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে তাদের যে আমলে নিয়ে সেটিকে হয়তো তারা বিশ্লেষণ করবেন। আপনি বদরুদ্দীন ওমরের এই যে বক্তব্য মন্তব্য তিনি রেখে গেলেন, সেটাকে আপনি কীভাবে দেখেন? হ্যাঁ, জনাব বদরুদ্দীন ওমর আমাদের সময় যখন ছাত্র রাজনীতি আমরা স্বাধীনতার পরে
শুরু করেছি, উনি আমাদের মানসিকতা গঠনে মৌলিক অবদান রেখেছেন। ঢাকা কলেজে আমরা ৭২ সালে নির্বাচনে ছাত্রলীগ, তখন রব সিরাজ গ্রুপ বলা হয়, যার সাথে জন্ম হয়নি, আমরা ফুল প্যানেলে জয়লাভ করেছিলাম। আমাদের প্রথম অনুষ্ঠানে আমরা ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি একাই একক বক্তা হিসেবে প্রায় ১-১.৫ ঘন্টা বক্তব্য রেখেছিলেন, যে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধিকারের সংগ্রাম এবং ভবিষ্যৎ বাংলাদেশে একটা বৈষম্যহীন সমাজতান্ত্রিক সমাজের রূপরেখা। আমরা সুযোগ পেলেই তার বক্তৃতা শুনতাম এবং আমরাও নিয়ে আসতাম। তার মৃত্যুতে শহীদ মিনারে গিয়েছিলাম, আমরা সবাই শোক প্রকাশ করেছি, তাকে শ্রদ্ধা জানিয়েছি। তবে ট্রাইব্যুনালের বক্তব্য বিষয়ে আপনি যেটা বললেন, এটা আইনগত বিষয়, এবং ট্রাইব্যুনালের সাক্ষ্য তিনি কি ক্যাপাসিটিতে দিয়েছে সেটা আমার ঠিক জানা নেই, আইনবিদরা বলতে পারবেন। তবে তার যে রাজনৈতিক বিশ্লেষণ আওয়ামী লীগ সরকার সম্পর্কে বা যে কোনো রাজনৈতিক, এটা তো একটা মানে বিবেচনা নেওয়ার বিষয়। সেটা নিশ্চয়ই ট্রাইব্যুনালে আইনজীবীরা বা ট্রাইব্যুনালের বিচারক সেটা বিবেচনা করে, এবং সেই জন্য হয়তো তার বক্তব্য নিতে গিয়েছিলেন যারা এই ধরনের চিন্তাবিদ বা যারা সাংবাদিক, যারা হয়তো এই মামলার মানে ফিলোসফিক্যাল দিকটা বা রাজনৈতিক দিকটা ব্যাখ্যা করতে পারবেন, সেই হিসেবেই হয়তো তার বক্তব্য নিয়ে গেছেন। তবে যেহেতু একটা আইনের বিষয়ে আমি তার বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না, হয়তো এটা কোর্টেই আলোচনা হবে, কোর্টে তার এই বক্তব্যর পক্ষে বিপক্ষে কথা হবে। তবে জনাব বদরুদ্দীন ওমর খুবই সুতীক্ষ্ণ, তার বিশ্লেষণধর্মী ক্ষমতা প্রসিদ্ধ। তার রাজনৈতিক পক্ষের যারা, বিপক্ষের যারা, তারাও কিন্তু তার এই গুণটির কথা অস্বীকার করতে পারবে না, এবং তিনি ইতিহাসের বিষয়ে খুবই অথেন্টিক। সেই বিষয়ে নানা রকম উদাহরণ আছে, সেটা অন্য কোনো প্রসঙ্গে আসলে আমরা বলবো। তো আমার মনে হয় যে তার এই বক্তব্যটি যারা আইনজীবী আছেন, যারা ট্রাইব্যুনাল বিশেষজ্ঞ, তারা এই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে পারবেন। তবে তার রাজনৈতিক বিশ্লেষণের আমরা অনুরাগী, এবং আমরা আমাদের নিজস্ব নিশ্চয়ই, মানে ওনার তো একটা ভীষণ বড় ভক্ত শ্রেণী ছিল, এবং শেষ মুহূর্তে তিনি তার ট্রাইব্যুনালের নিশ্চয়তা নিশ্চয়ই আছে তারা সেটা, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় অন্য অন্য জায়গায় এই বক্তব্যগুলো এখন ঘুরতে দেখতে পাচ্ছি। তিনি বিকৃত রুচির মানসিকতার কথা বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রীকে, বলছিলেন শেখ মুজিব শুধু হত্যা করতেন, কিন্তু শেখ হাসিনা হত্যা, নির্যাতন, আয়নাগর সৃষ্টি করেছিলেন। এটি তো আসলে এখন লুকিয়ে ছাপিয়ে রাখার কোনো বিষয় নয়, এটি তো সারা দেশ সারা বিশ্ব জানে, যেখানে জাতিসংঘ থেকেও সেখানে একটা রিপোর্ট দেওয়া আছে। আপনি ওনার ওই বিশ্লেষণটুকু আপনার মন্তব্য বিশ্লেষণ আপনি কীভাবে দেখেন? না, উনি তো খুবই নির্মোহভাবে বিশ্লেষণ করেছেন বিভিন্ন স্বৈরাচারী সরকার, স্বৈরাচারী আমলে, একদম সে পাকিস্তান আমল থেকে। তবে নির্দিষ্ট কোন কনটেক্সটে তিনি বলে থাকেন সেটা অবশ্য আমি জানি না। তবে সাধারণভাবে যে নিশ্চয়ই গত শেখ হাসিনা সরকার যে নিষ্ঠুর আচরণ করেছে, শেখ হাসিনা সরকার যে একটা আদর্শের নামে, যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের আদর্শকে নামে তিনি যে অত্যাচার একটা শাসন ব্যবস্থা গড়ে তুলেছেন, রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে, এটাতে কোনো সন্দেহ নেই। এর আগে দেখেছি আমরা ধর্মের নামে পাকিস্তানি শাসকরা আমাদেরকে নির্যাতন করত, ধর্মের নামে অনেক অপকর্ম হয়েছে, কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের নামে সেই রকম অপকর্ম বা তাকেও ম্লান করে দিয়েছে আমার কার্যক্রম দেখেছি আমরা গত সরকারের আমলে। তো সে বিষয়ে জনাব বদরুদ্দীন ওমরের অসংখ্য প্রবন্ধ আছে, সেই প্রবন্ধগুলো আমরা এখনও পাঠ করি, এবং সেগুলো বিভিন্ন কনটেক্সটে হয়তো সেগুলো আসবে তখন হয়তো। তবে যেহেতু ট্রাইব্যুনালের বিষয়ে কোনো স্পেসিফিক ঘটনা হয়তো তিনি উল্লেখ করেছেন হয়তো, বা হয়তো তিনি যদি ট্রাইব্যুনালের সরাসরি বক্তব্য রাখতেন, বিপক্ষ আইনজীবীরা জিজ্ঞেস করতেন যে আপনি কোন প্রেক্ষিতে বলছেন, সে নিশ্চয়ই তিনি জবাব দিতেন। তবে এটা এখন তো তার বক্তব্য হিসেবে এখানে থাকবে। তো সাধারণ অর্থে তো আমরা ফ্যাসিবাদী শাসন দেখেছি, এটার অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন, তারা যারা ভুক্তভোগী তারাও কথা বলবেন, যারা কথা বলছেন নিশ্চয়ই সেটা আমরা শুনবো বা শুনছি এখন। জি, আমি শেষ মুহূর্তের একটা আলোচনায়, আপনার অন্য জায়গায় ব্যস্ততা আছে সেটা দর্শকদেরকে আগে জানিয়েছি। এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ একটা ন্যারেটিভ তৈরি করা হতো, মনে হতো যে যারা ওই সরকারপন্থী, তৎকালীন সরকারপন্থী ছিল, তারাই শুধু মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু আপনি ছাত্রনেতা ছিলেন, জাতীয় নেতা, অত্যন্ত বিচক্ষণ মানুষ, এই মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ তৈরি করে মানুষের মধ্যে দেশে যে বিভাজন তৈরি করা, সেটাকে আপনি কীভাবে দেখছেন? বিগত সরকারের সময়কার কথা বলছিলাম। হ্যাঁ, এটা যদি আদর্শ চর্চা হতো সেটা কোনো সমস্যা ছিল না, যে মুক্তিযুদ্ধের পক্ষে বলতে কি রাজনীতি বোঝায়, মুক্তিযুদ্ধের বিপক্ষে তিনি কাকে বলছেন, কিন্তু এটাকে কেন্দ্র করে যে সরকারের শত্রু ঘোষণা করা, যেটা ধর্মের নামে করা হতো পাকিস্তানের সময়, যে যারা পাকিস্তান চাচ্ছে না তারা ইসলামের শত্রু,
ওই একই রকম বাইনারি, মানে এটা আমি আগেই বলেছি যে এটা আমাদের দুঃখ যে মহান মুক্তিযুদ্ধকে ব্যবহার করে দলীয় স্বার্থে, গোষ্ঠীগত স্বার্থে শত্রু এবং মিত্র করে সেটা চিহ্নিত করে একটা ফ্যাসিবাদী শাসন চালানো, এটা মানে সকল ধরনের ফ্যাসিবাদের একটা নির্দিষ্ট আদর্শকে আশ্রয় করে এই কাজগুলো করে থাকে। কাজেই আদর্শগত লড়াই হলে এটা কোনো আপত্তির ব্যাপার নেই, সেখানে ব্যাখ্যা হবে। যেমন আজকে ডাকসু নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে, স্বাধীনতা বিরোধী কারা, স্বাধীনতার পক্ষে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, মুক্তিযুদ্ধের বিপক্ষে কারা, গণতন্ত্রের পক্ষে কারা, ফ্যাসিবাদের বিপক্ষে কারা, এগুলো হচ্ছে রাজনৈতিক আলোচনা, একাডেমিক আলোচনা, বিশ্লেষণধর্মী আলোচনা। কিন্তু আপনি এইটাকে ভিত্তি করে মানুষকে নির্যাতন করবেন, তাকে কথা বলতে দেবেন না এবং সমস্ত অপকর্মকে জায়েজ করবেন, সেটা কখনোই কাম্য হতে পারে না। এবং সেটার পরিণতি কী হয় আমরা জুলাই আগস্টে দেখেছি। কাজে এইভাবে কৃত্রিমভাবে একটা আদর্শকে দিয়ে মানুষকে বিভক্ত করে তার অপশাসনকে চালিয়ে যাওয়ার যে প্রবণতা, যে আদর্শের নামে হোক না কেন, মুক্তিযুদ্ধের নামে হোক, ধর্মের নামে হোক বা অন্য কিছুর নামে হোক, সেটা অবশ্যই মানুষের মঙ্গল বয়ে আনার, এবং যারা এটা করে তাদেরকে ভবিষ্যতে এটা মনে রাখা উচিত যে তাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিয়ে আমরা ছাড়তে চাই, তারপর আমরা জনাব খায়রুল কবির খোকনের সাথে কথা বলবো। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রির একটা বিরতি নিচ্ছি। ডাকসু নির্বাচন রাজনীতির প্রেক্ষাপটে কথা বলছিলাম। আমরা আমাদের আজকের অতিথি ডাকসু সাবেক জিএস এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোস্তাক হোসেনকে বিদায় দিব এই পর্ব থেকে। তবে আমাদের সাথে জনাব খায়রুল কবির খোকন, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সদস্য, ছাত্রনেতা এবং স্বৈরাচার আন্দোলনের অগ্রগামী যোদ্ধা, তিনি আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের শেষ আলোচনায় আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং ডাকসু সাবেক জিএস, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের 90-এর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব জনাব খায়রুল কবির খোকন রয়েছেন আমাদের সাথে। খোকন, আমরা আলোচনাটার পূর্বে আমরা ডক্টর মোস্তাক হোসেনকে তার অন্য ব্যস্ততার কারণে জন্য আমরা ছেড়েছি, কিন্তু যে আলোচনাটা আমি তুলে রেখেছিলাম এবং আপনি আলোচনাটা শুনেছেন যে প্রয়াত লেখক বদরুদ্দীন ওমর তিনি মৃত্যুর পূর্বে কিছু কথা বলে গিয়েছেন, যেগুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য তিনি সেটি বলেছেন। এবং এখানে আমি শুধু মোটা তাকে বলতে চাই, তিনি তার কথার মধ্যে বলেছেন শেখ মুজিব বিরোধীদের সরাসরি হত্যা করতেন। আমি আবারও রিপিট করছি, এটি আমার বক্তব্য নয়, এটি বদরুদ্দীন ওমর সাহেব যেটা বলেছেন সেটা সে কথাটাই বলছি। শেখ হাসিনা শুধু হত্যাই করতেন না, নির্যাতনও করতেন এবং এতে এক ধরনের বিকৃত আনন্দ পেতেন। আপনি কীভাবে দেখেন এই বিশ্লেষণটাকে? এটা তো ঠিকই বলেছেন উনি যে একটু বিকৃতি এবং বিকারগ্রস্ত ছিলেন, মহিলা ছিলেন, সেটা তো হাইকোর্টের একটা রায় তো বলা হয়েছিল যে সে রং হেডেড। হাইকোর্টের মনে আছে নিশ্চয়ই এটা, যে ওই বিচার ব্যবস্থার উপরে সে যে মন্তব্য করেছিল এবং ময়লা ফেলে যে ঘটনা ঘটিয়েছিল, সেটা তো আমরা জানি সে কি তার পরবর্তী তার যে কর্মকাণ্ডগুলো দীর্ঘদিন তিনি করেছেন, যে কাজগুলো করেছেন, একজন সুস্থ মানুষ যাদের ন্যূনতম মূল্যবোধ, মানবিক মূল্যবোধ থাকে, তারপর যে সে সচেতন মানুষ, যে যত কিছুই হোক মানে তার যে পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই অনুসারে সেটা যে তার সেই দিক থেকে মানুষের মধ্যে একটা মানুষের আস্থা অর্জন করে যে কাজগুলো করা সম্পূর্ণ সে বিপরীত করেছে, সম্পূর্ণ সে বিপরীত, মানে প্রতিহিংসা যাকে বলে আর কি, যার মনের মধ্যে প্রতিহিংসা, তার হত্যার প্রতিশোধটাই ছিল মুখ্য উদ্দেশ্য মনে হয়। যে এটাই এই জন্য সে তার যে কর্মকাণ্ডগুলো ছিল সেই কর্মকাণ্ডের মধ্যে সবগুলিতে সে প্রমাণিত হয়েছে যে সে যেটা গণতন্ত্র হলো পরম সহিষ্ণুতা, কিন্তু সেই পরমত্র গণতন্ত্রের যে প্রতিপক্ষকে সে নিশ্চিহ্ন করে ফেলা। বিশেষ করে আমরা দেখেছি যে এই বিশেষ করে তার নির্বাচনী আমরা যে আমি অতীতের যে ঘটনাগুলো যে ঘটেছে সেগুলো থেকে আমরা দেখেছি যে তার দলের নেতাদেরকে যখন নিশ্চয়ভাবে হত্যা করা হলো, 86 চাটগাঁয়ে সেই লালদিঘির ময়দানে, তখন সে নিজেই বলছিলেন যে শহীদের রক্তের সাথে যারা বেইমানি করে সাথে সাথে নির্বাচন জাতীয় বেইমানি হিসাবে চিহ্নিত হবে। তিনি সেই দিন রাত্রেই তার সাথে গোপন আতাত করে লং ড্রাইভে গিয়ে তিনি রাজি হলেন এবং নির্বাচনে গেলেন, শহীদের রক্তের সাথে বেইমানি করে স্বঘোষিত জাতীয় বেইমানি চিহ্নিত হলেন তার দলের নেতাকর্মীদের। এবং সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটা মিছিল বের করার কথা ছিল, সেখানে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ডক্টর কামাল হোসেন, অনেকে গিয়েছিলেন, অনেকে জাতীয় নেতৃবৃন্দরা। তিনি জান নাই তাকে নাকি হত্যা করা হবে, সেই ইনফরমেশন ছিল, এই কারণে জাননি উনি। তো এইগুলো আমরা দেখেছি সেই আন্দোলনে কীভাবে প্রলম্বিত করা হয়েছে।
যে স্বৈরাচার সামরিক যুদ্ধ এরশাদ বিরোধী আন্দোলনে 86-এ যার পতন হতো, সেই তার আপোষ করার কারণে তার সেখানে আরও 4 বছর সে প্রলম্বিত হয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, যার কারণে আমরা দেখেছি পরবর্তীতে আমাদের অনেকেই শহীদ হয়েছে। নূর হোসেন শহীদ হয়েছে, ডাক্তার শামসুল আলম খান মিলন 1990-এর 27শে নভেম্বর শহীদ হয়েছে। তারপরে দেখেছি আমাদের হয়েছে আমাদের আরও অনেক আমাদের জানেন জয়নাল জাফর, সেলিম, দেলোয়ার, রফুন, বসিনিয়া থেকে শুরু করে আমরা সবাই দেখেছি যে ডাক্তার, আমি বলেছি আমার এর আগে বলেছিলাম যে আমাদের সেই উল্লাপাড়ার সেই আমাদের জিহাদ নাজিরুদ্দিন জিহাদ, তাকেও হত্যা করে, তার লাশ নিয়ে যে সর্বদলীয় ছাত্র হয়েছিল, সেই ঘটনা কিন্তু আমরা দেখেছি যে তার যে ছিল মানে মানসিকতা, সেটা হলো যে তার পিতার এই দেশ এবং এই দেশে আর কেউ রাজনীতি করবে না, সে চাকরি করবেন এবং কারো কোনো কথা বলার কোনো অধিকার নাই। উনি যা বলবেন তাকে শুনতে হবে, বিরোধী দল থাকবে না। মানে এই জন্য উনি যে কাজগুলি করেছেন পরবর্তীতে দেখেছেন যে 91-এর গভর্নমেন্টের সেখানে তিনি যে কথাটি বলেছিলেন সেটাও আমরা দেখেছি, তার যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার যে মানে সরাসরি বাধা সৃষ্টি করেছিলেন সেটা তো আমরা দেখেছি। তারপর সেই ইতিহাস যদি আমরা আরেকটু পিছনে ফিরে যাই, 1982 সালে 24শে মার্চ যখন এক নির্বাচিত সরকারের কাছ থেকে আমাদের এরশাদ অস্ত্রের মুখে ক্ষমতা দখল করলো, ছাত্র সরকারের কাছে নিয়ে গেল, তখন একজন ব্রিটিশ সাংবাদিক তাকে জিজ্ঞেস করছিল যে একদিন গণতান্ত্রিক সরকারের কাছ থেকে যে ক্ষমতা দখল করে নিয়ে গেল একটি সামরিক সরকার, সেখানে হোয়াট ইজ ইউর রিয়াকশন? তিনি বলছেন আই এম নট আনহ্যাপি। একটা গণতান্ত্রিক সরকার তিনি সেখান থেকে ওই যে বিকারগ্রস্ত, যে মানসিকভাবে যে অসুস্থ একজন মানুষ, তখন থেকে কিন্তু প্রমাণ একটা গণতান্ত্রিক সরকার সে বলতে পারে না। পরবর্তীতে আমরা পরবর্তী ইতিহাসগুলো যদি আমরা দেখি, 111-এর ঘটনা যদি আমরা দেখি, 111-এর ঘটনা সে কি 111-এর ঘটনা দেখেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে যে গোপন আতাত করে যে সে মানে আন্দোলন করেছে, যেটা -2 ফর্মুলা বলতে তো বেগম খালেদা জিয়া শেখ হাসিনা না, সে ছিল বেগম খালেদা জিয়া তারেক রহমান, সেটা প্রমাণিত হয়েছে। পরবর্তী উনি তো আপোষ করে চলে গেছিলেন, যে বিরাজনীতিকরণের যে শখ, যে নীলনকশা করা হয়েছিল, তো সেটার মধ্যে সে অন্যতম পার্ট ছিল তার। তারপরে সে টাটা দিয়ে দেশে বাইরে চলে গেছিলো। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছিল যে আমার তো বাইরে যাও তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, তাকে শারীরিকভাবে যে মানে তাকে হত্যা করার জন্য 3 তলাতে ফেলে তার কোমরে হাড় ভেঙে ফেলছিল, তাকে নির্যাতন করা হয়েছিল। আমাদের আরাফাত আমার কোকোকে যে নির্যাতন করা হয়েছে, যার কারণে তিনি মালয়েশিয়াতে মৃত্যুবরণ করলেন। তো এই যে স্যাক্রিফাইস, বেগম খালেদা জিয়া তো সেখানে নীতির প্রশ্নে আপোষ করেন নেই, সে তো বিলাসবহুল জীবনযাপন করে আপোষ করতে পারতেন, আপোষ করেন না। তিনি বলছেন আমার 3টি পরিবার, একটি হলো আমার দল, একটি আমার দেশ, আর জনগণ, তার বাইরে আমার কোনো পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার বাইরে আমার বন্ধু আছে কিন্তু প্রভু নাই। তিনি দেশের মাটিতে বসে, এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার মৃত্যু হবে। বেগম খালেদা দেশ ছেড়ে যান নাই, যার কারণে দেখেছেন যে কীভাবে সেখানে পরবর্তীতে একটি পাতানো সাজানো নীল নকশা নির্বাচনে আসলো এবং তাকে ক্ষমতা বসিয়ে দিয়ে গেল। পাতানো সাজানো নীল নকশা ছকের নির্বাচন হয়েছিল 2008-এ। সেই নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এত বড় দল, সেই জনগণের দল, আগে 4-5 বার রাষ্ট্রীয় ক্ষমতা আসছে প্রত্যক্ষ ম্যান্ডেট রায় নিয়ে, এবং দেখেছেন যে সেখানে বাংলাদেশের আমাদের এই ঢাকা ডিভিশনের একটি আসন পায়নি বিএনপি। এটা তো গ্রহণযোগ্য হতে পারে না, বিশ্বাসযোগ্য হতে পারে না। একটি যে সেখানে অতীতে আমরা 91-এ আমরা পেয়েছিলাম 216টি সিট পেয়েছি, আর 2001-এ 216টি, 96-এ পেয়েছিলাম 116টি, এত প্রতিকূলতার মধ্যেও। তো সেখানে কিন্তু আমরা দেখেছি যে তিনি যে এই কাজগুলো যেটা করেছিলেন আর কি, যে সবচেয়ে বড় বিষয় যেটা হলো, ইনি বিকারগ্রস্ত না হলে উনি যে মানে টোটাল আমি রাষ্ট্র, আমি সব, আমি আর কারো কিছু থাকবেন না, মানে এই যে তার যে মেন্টালিটি ছিল, যে বিকারগ্রস্ত মহিলা এই কারণে বলা হয় তিনি, যে আমাদের একটা স্বতঃসিদ্ধ একটা বিষয় ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, যে 96-এ যেটা আমরা আন্দোলনের মুখে হোক যেভাবে হোক সেটা সেখানে পার্লামেন্টে 96 সালে 1 জানুয়ারিতে সেটা আমাদের পার্লামেন্টে পাশ করানো হলো, যে তারপর পদত্যাগ করা হলো। সেটা আপনারা সবাই জানেন যে এটা সংসদীয় গণতন্ত্র উত্তরণ এবং কেয়ারটেকার গভর্নমেন্টের বিল পাস করা, এটা ঐতিহাসিক রায়, একটা বড় সংস্কার, সেটা করা হলো। কিন্তু সেটা একটা স্বতঃসিদ্ধ বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট গ্রহণযোগ্য ছিল। কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তী মানে নির্দলীয় নিরপেক্ষ সরকার, সেটা মানুষ মেনে নিয়েছিল সবাই। তো সেটা একটা স্যাটেল ইস্যু, মীমাংসিত বিষয়। সেটা আমরা দেখলাম 2011 সালে 15 অ্যামেন্ডমেন্ট করে সেটা বাদ দিয়ে দেওয়া হলো। সেই কমিটি যারা ছিলেন তারাও কিন্তু চেয়েছিল, ওই যে আমাদের তোফাল ভাইটারা অনেকেই ছিলেন, সাজ্জাদ চৌধুরী, সুরেন সেনগুপ্ত, ওরা মিটিং করে আমরা যেটা জেনেছি, তারা একটা রিপোর্টও জমা দিয়েছিলেন যে এটা একটা স্বতঃসিদ্ধ একটা সিদ্ধান্তের বিষয়, মানে একটা মীমাংসিত বিষয়, এটা স্যাটেল ইস্যু, এটা করলে জনগণ হয়তো মানবে না। উনি বলছেন যে না,
আমার অধীনে নির্বাচন হবে বাংলাদেশে, এখানে দলীয় সরকারের অধীনে কোনো নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে না। উনি এই রিপোর্ট সে দলামোচা করে সে ফেলে দিল বাস্কেটে, সে বলছে হবে না বাংলাদেশের নির্বাচন আমার বাইরে। তিনি এটা করলেন না। তারপরে খায়রুল হককে দিয়ে এক বছর দেখলেন যেটা সব রায় পক্ষে থাকার পরেও সেটা কিভাবে সেই রায় দিল, সেটা হলো সেটা যে বিকারগ্রস্ত মহিলা না হলে তো এই কাজ করতে পারে না সে। আজকে যে অবস্থা হয়েছে, আজকে তো আওয়ামী লীগের মতো ৭৬ বছর পুরানো দল, তারা তো মানে বাংলাদেশের সেই দলের আজকে অস্তিত্ব বিপন্ন, মানে উৎখাত বলতে গেলে উৎখাত হয়ে গেছে, মানে যেই দলের নাম নিশানা মুছে যাওয়ার অবস্থা হয়েছে। একটা মানে আপনারা দেখেছেন যে এই আওয়ামী লীগের এক নিষিদ্ধ হয়েছে এবং তাদের নাম ১ বছর হয়ে গেল, শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন তারা করতে পারছে না। এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, কী জন্য হয়েছে? এটা তাদের যে মানে মানসিকতা, যে বিরোধী দলকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে, চিরদিন কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে, এই মানসিকতা করে বেগম খালেদা জিয়াকে দেখলেন যে কীভাবে নির্যাতন করা হয়েছে। এটা তো গোটা বিশ্ব দেখেছে যে একটি কাঙ্গারু আদালতে সাজানো মামলা দিয়ে তাকে নিম্ন আদালত 5 বছর দিয়েছে, উচ্চ আদালতে 10 বছর দিয়েছে, উচ্চ আদালত কমে যায়। তারপর তাকে দেওয়া হলো যে আদালতও তাদের ইশারা ইঙ্গিতে চলতো, মানে সব কুট মজিবকুট হয়ে গেছিল বল অনেকে বলছে। আমি একটা বিষয় স্মরণ করতে চাই দর্শকদের, যে বেগম খালেদা জিয়া যে কোটি আসনে নির্বাচন করতেন বিপুল ভোটের ব্যবধানে তিনি কিন্তু জয়লাভ করতেন। 5টি আসনে আমার মনে হয় শেখ হাসিনা যতবার, যেমন আমাদের জি সরি আসলে আমি দর্শক আপনি যদি না এটা তো মানে মানে একজন নেত্রীর বাংলাদেশে 5 বিভিন্ন অঞ্চল থেকে উনি নির্বাচন করেছেন। একটি নির্বাচনে এই পর্যন্ত তিনি 5টি আসন তো করেছেন এবং তার 25টি নির্বাচন করেছেন। সবগুলি আসন থেকে উনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন, একটি আসন থেকে তিনি পরাজিত হন নাই। কিন্তু ওই পতিত পালিয়ে যাওয়া শেখ হাসিনা কিন্তু সেখানে টঙ্গিপাড়া তার পিতার আসন ছাড়া আর কোনো আসনে হারেনি। আমরা জানি যে ওই যেমন মানে অলটাউনে খোকাবাইয়ের আসন থেকে তিনি পরাজিত হয়েছেন, আমার 10 আসন থেকেও তিনি পরাজিত হয়েছিলেন আমাদের, সেখানে আমরা দেখেছিলাম কীভাবে হয়েছিল। তো সেখানে আমার কথা হলো যে এই যে তার আকাশচুম্বী এটা ছিল সবচেয়ে বড় মানে ঈর্ষার কারণ। এই যে প্রতিহিংসা, বেগম খালেদা জিয়ার যে জনপ্রিয়তা ছিল, তিনি যে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা আজকে বলছেন, এই কারণে দেখা যায় যে তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ না পেয়ে শেষ পর্যন্ত ইমদের জন্য কুয়েত থেকে সৌদি আরব থেকে টাকা আসছিল 2 কোটি 10 লাখ টাকা, সেটা অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্ট ট্রান্সফার করার একটা অজুহাত দেখিয়ে একটা ঠুনকো একটা বিষয়। এটা কোনো রকম কোনো অপরাধ বা কোনো দুর্নীতির মাঝে পড়ে না, আর কোনো পড়ে না। এটাকে তারা পুঁজি করে তার বিরুদ্ধে সাজা দেওয়া হলো। বেগম খালেদা মানে আদালতের প্রতি সম্মান দেখিয়ে 2018 সালের 8ই ফেব্রুয়ারি তিনি আদালতে গিয়ে হাজিরা দিলেন, তাকে কারাগারে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? পুরানো যে কারাগার, যেটা ছিল পরিত্যক্ত, জরাজীর্ণ এবং সেখানে পোকামাকড় থাকে, সেখানে সারে মানে স্লো পয়জনিং করে হত্যা করতে চেয়েছিল বিনা চিকিৎসা মারার জন্য। সেখানে দেখেছেন যে কীভাবে তাকে সেখানে তা রাখা হয়েছিল। এই একজন দেশের মানে 3বারের প্রধানমন্ত্রী এবং সে তার স্বাধীনতার ঘোষকের পত্নী এবং আমাদের রাষ্ট্রপতির পত্নী, তাকে এইভাবে যে গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর লড়াই করেছে, তাকে কিভাবে মারার জন্য চেষ্টা করা হয়েছে। এবং সেখানে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর জন্য কতবার বলা হলো, মানে পরিবার থেকে, এবং আমাদের নিবেদন করার পরও তাকে চিকিৎসার জন্য ন্যূনতম ব্যবস্থা তারা করেনি এবং তাকে বিনা চিকিৎসা তার হত্যা করার জন্য যত রকমের ষড়যন্ত্র সবই তারা করেছিল। আমরা দেখেছেন যে 6 বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। 6টি বছর তিনি বিনা কারণে বিনা অপরাধে ক্যাঙ্গারু ফরমাইশি আদেশে ক্যাঙ্গারু আদালতে তাকে রায় দিয়ে তাকে সেইভাবে তার কষ্ট দিয়েছে। কিন্তু দেখেন রাখে আল্লাহ মারেকে, এই যে ঐতিহাসিক পরিবর্তন হলো, আজকে উনি কোথায়? আজকে দেশে মানে শেখের বেটি পালায় না, আজকে পালিয়ে যেতে তিনি বাধ্য হয়েছেন। এই যে দেশে মানবতা বিরোধী অপরাধগুলি করেছেন, এই যে গণহত্যা করেছেন, এই যে জুলাই অগাস্টে তিনি যে কাজটি করেছেন, এটা তো এই যে আমাদের আইজিপি মামুন সাহেব সেই রাজসাক্ষী হচ্ছে, সে কি বলছে? ওনার নির্দেশে আমাকে করতে হয়েছে, ওনার নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, বিরোধী দলের উপর গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন। উনি বলেছেন, উনি আয়নাগরে যে নিয়ে যে গুম করা হয়েছে, যে প্রায় আমাদের 60 লক্ষ আসামি এবং 1.5 লক্ষ মামলা, 3000-এর বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যাকে বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন সহ তো এরকম প্রায় 1650 আমাদের নেতাকর্মীদেরকে আয়নাগরে নিয়ে গুম করা হয়েছে, তাদের কোনো হদিস ট্রেস এখনও পায়নি। সরাসরি উনি জানেন, ওনার নির্দেশ হয়েছে।
আমরা পরবর্তী জানতে পেরেছি যে ওনার নির্দেশে গুমগুলো একটি যারা এখন আছে সাক্ষীতে বেরিয়ে আসবে, সব কিছু তথ্য বেরিয়ে আসবে যে কি তারা যে মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা তো ধরো আন্তর্জাতিকভাবে সেটা জাতিসংঘ বলেছে যে প্রমাণিত হয়েছে এই যে তার এই অপরাধগুলি। তো এখন তো সেই ট্রাইব্যুনালে তার বিচারও হবে, সেই বিচারের জন্য তো তাকে এই বিচার আওতায় আসতে হবে যারা এই ঘটনা করেছে। আমি মনে করি যে এটার সাথে শুধু শেখ হাসিনা যে বিকারগ্রস্ত কাজগুলি করেছেন, তাকে যারা সহযোগিতা করেছে, এই দীর্ঘ 14 দলীয় জোটের যারা ছিলেন, তারা জেনে শুনে তারা যে তাকে এইসব অপকর্ম থেকে বাধা দেয়নি, তারপরে যারা পুলিশ ছিলেন, যারা নির্বাহী দায়িত্বে ছিলেন, যারা প্রশাসকের দায়িত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তারা কিন্তু সেই এই অপরাধের সম অপরাধী হিসাবে চিহ্নিত হবেন। নির্বাচন কমিশনে যে যে নির্বাচন হলো, বিনা ভোটে নির্বাচন হলো 2014 154টি বিনা ভোটে বিজয়ী হলো, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। 2018-তে দিনের ভোট রাতে হয়েছে, এটা তো আমরা সবাই দেখেছি, জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। 2024 আমি আর ডামি। তো এই জন্য যারা এইগুলো করেছেন তাদেরও তো বিচার আওতায় আনতে হবে। এর জন্য আমি মনে করি যে শুধু শেখ হাসিনার বা তার দোসরদের সাথে যারা এই সব অপকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ইন ফিউচারে যেই পাওয়ারে আসবে তারা যেন কোনো ফেসিস্ট হতে না পারে, তারা যেন কোনো গণতন্ত্র হত্যা করতে না পারে, মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে মানে মানুষের যে মৌলিক অধিকারগুলো সেগুলো যেন যে যাকে বলে গুড গভর্নেন্স মানে সুশাসন যারা দিতে পারবে না, যারা স্বৈর শাসনের মতো আচরণ করবে জনগণের ভোট নিয়ে। আমি মনে করি এই জন্য জনগণের ভোটে যারা নির্বাচিত হবে, ভোটে যারা নির্বাচিত হবে, তারা এন্ড অফ দ্য ডে জনগণের কাছে তাদের যেতে হবে, মানে তাদের দায়বদ্ধ জবাব দিতে থাকবে। কিন্তু অনির্বাচিত সরকার এখন স্বৈরশাসন জবাব দিতে থাকে না। শেখ হাসিনা তো ছিল বিনা ভোটের সরকার, অবৈধ অসাংবিধানিক সরকার, মানে প্রশাসনযন্ত্র ব্যবহার করার ক্ষমতা গেছে, তার জন্য তার জনগণের কাছে কোনো দায়বদ্ধ জবাবদার ছিল না। প্রশাসনযন্ত্র ব্যবহার করে তার ডান্ডা বাহিনী দিয়ে, পুলিশ দিয়ে, তার র্যাব দিয়ে, তার সামরিক বাহিনী দিয়ে সে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে। পৃথিবীর ইতিহাসে তো কোনোদিন কোনো স্বৈরাচার এইভাবে টিকতে পারে না। তাই আজকে সে যদি স্বাভাবিক থাকতো, যে মুক্তিযুদ্ধের চেতনাকে সে মুক্তিযোদ্ধার কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মানুষকে বিভ্রান্ত করে যেভাবে সে মানুষের উপর অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন গুম করেছে, এটা তো ক্ষমার যোগ্য অপরাধ। তাই এই ধরনের আমি শিক্ষা নিয়ে, ইতিহাস থেকে শিক্ষাটা নিয়ে আগামী দিনে যারাই আসবেন, এই যে আগামী নির্বাচন যেটা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও ঘোষণা করেছেন, পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনটা বানচাল করার। তারপর নির্বাচন কমিশনও বলছেন যে ইতিহাসের সারা নির্বাচন তারা উপহার দিবেন। জনগণও প্রস্তুত আছে, রাজনৈতিক দলগুলো দুই একটি ছাড়া, ওই জামাত, এনসিপি বা আমাদের দুই একটি ইসলামিক সংগঠন ছাড়া সারা সংগঠনই, সারা রাজনৈতিক দলগুলি নির্বাচন করার জন্য দেশের মানুষ প্রস্তুত। তারা 16 বছর ভোট দিতে পারেনি, ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট দেওয়ার জন্য তারা অধীর অপেক্ষা যুব সভায়ন্ত বসে আছে ভোট দেওয়ার জন্য। তাই আমি মনে করি যে এই ডাকসু নির্বাচনের থেকে মানে আমার মানুষ যেমন তাকিয়ে আছে, এই নির্বাচনের পর ডাকসু জাতীয় নির্বাচনে তারা ভোট দিয়ে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি, অর্থনৈতিক মুক্তি এবং আমাদের রাজনৈতিক মুক্তি, মানে একটা স্থিতিশীল পরিস্থিতি। আর যেন কোনো রকম ফেসি স্বৈরাচার দানবীয় সরকার, মাফিয়া সরকার এসে গণতন্ত্রকে হত্যা করতে না পারে। তাই আমি এটা মনে করব যে আমাদের সর্বশেষ হলো যে এই রাষ্ট্রের মালিক জনগণের, এই দেশের জনগণ, এই দেশের ভূখণ্ডের মালিক জনগণ। তাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবে, সংসদে গিয়ে তারা আইন পাস করবে, দেশের সংস্কারগুলো যেগুলো করা দরকার, বাকি সংস্কারগুলো যেগুলো করা দরকার সেগুলো করবে। এটাই জনগণের প্রত্যাশা। তাই সেই প্রত্যাশা যেন বাস্তবায়ন হয়, আর যেন বাংলাদেশের আর কোনো রকম অবৈধ অসাংবিধানিক কোনো সরকার যেন রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে না পারে, যেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে একটা কথা বলে শেষ করব, আমাদের যে জুলাই আগস্টের মধ্যে ঐতিহাসিক যে বিজয় হয়েছে, সেই বিজয়ের যে আমাদের যে ফেসিবাদী যে ঐক্যটা তৈরি হয়েছে, ঐক্যটাকে আমাদেরকে অটুট রাখতে হবে। নিশ্চয়ই আমি জনাব খায়রুল কবির খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় যাদেরকে ফলো করতাম তাদের মধ্যে অন্যতম একজন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য। তার মন্তব্য, বক্তব্য, বিশ্লেষণের একটা জায়গায় তিনি মোটা দাগে বললেন যে আর কোনো স্বৈরাচারের যাতে উত্থান বাংলাদেশে না হয়, কোনো ফ্যাসিস্টের উত্থান যাতে বাংলাদেশে না হয়, আমরা জুলাইয়ের যে ঐক্য, সেই ঐক্যটাকে যাতে আমরা ধরে রাখতে পারি। আগামীকাল সকালবেলা যে ডাকসু নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে যেরকম মিনি পার্লামেন্টে আমাদের তরুণরা নির্বাচিত হবে, ঠিক একইভাবে ফেব্রুয়ারির নির্বাচনও যাতে একটা গণতান্ত্রিক পন্থায় জাতীয় নির্বাচনের মাধ্যমে মানুষ একটা গণতান্ত্রিক সরকারকে তাদের ক্ষমতায়ন করবার সুযোগ পায়, সেই প্রত্যাশায় তিনি রেখেছেন। আমরাও একই প্রত্যাশা রেখে আমাদের আজকের ইস্পানী মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। সাবেক ছাত্রনেতা, অনেকেরই মেন্টর, অনেকেরই তিনি নিশ্চয়ই তার ভক্ত,
জনাব খায়রুল কবির খোকন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার রাজনীতি দেখেছেন, তাদের সবাইকে এবং আমাদের দর্শক শ্রোতা আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।